Creation and registration of charges as per Companies Act, এটি Companies Act 1994 এর 159 সেকশন থেকে 180 সেকশন পর্যন্ত ডিটেইল বলা আছে। আজকের ডিসকাশনে মূলত 168 পর্যন্তই কভার করবে এবং এটার মাধ্যমে মোটামুটি বেসিক লেভেলে আমি যে কেস স্টাডিটা বলতে যাচ্ছি বা যে রিয়েল লাইফ সিনারিওটাই আপনাদের সামনে ব্যাখ্যা করতে চাচ্ছি সেটি ক্লিয়ার হবে। সো এর মাধ্যমে আমি ব্যাখ্যা করব হোয়াট ইজ ফিক্সড চার্জ অ্যান্ড হোয়াট ইজ ফ্লোটিং চার্জ এবং মূলত কোম্পানি আইনের অধীনে চার্জ ক্রিয়েশন এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলোর প্র্যাকটিক্যাল ডিসকাশনটা আজকের ক্লাসের মেন উদ্দেশ্য। কোনো কোম্পানি শেয়ার ক্যাপিটাল বৃদ্ধির পরিবর্তে অর্থাৎ পেইড আপ ক্যাপিটাল না বাড়িয়ে বিভিন্ন ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন বা ঋণ গ্রহণ করতে পারেন। কোনো লোন প্রদানকারী ব্যাংকিং প্রতিষ্ঠান অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদের রিপেমেন্ট পাবার অধিকারের নিশ্চয়তার জন্য এ ধরনের চার্জ ক্রিয়েশন করা হয় এবং চার্জ ক্রিয়েশন অন্যতম একটা রেমিডি। অর্থাৎ একটা ব্যাংকিং অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদের টাকা আদায়ের জন্য কিন্তু এই চার্জ ক্রিয়েশনটা কোম্পানি আইনে তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে এর মাধ্যমে চাইলে তারা সিকিউর থাকতে পারেন, দে ক্যান ফিল সিকিউর। বিনিয়োগকারী ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অনুকূলে চার্জ ক্রিয়েট করা হয়, অর্থাৎ চার্জটা ক্রিয়েট করা হয় কাদের কাছে? চার্জটা ক্রিয়েট করা হয় যারা যে ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠান লোন নিয়েছেন বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লাইক ব্যাংক এশিয়া, শাহজালাল ব্যাংক অথবা আইডিএলসি, আইপিডিসি এরকম জায়গা থেকে যখন লোন নেওয়া হয় তখন তাদের অনুকূলে এই ধরনের চার্জ ক্রিয়েট করা হয়। কোম্পানি কর্তৃক গৃহীত কোনো লোনের রিপেমেন্ট নিশ্চয়তা কল্পে কোম্পানির দেশে এবং দেশের বাইরে অবস্থিত অ্যাসেটের উপরে সিকিউরিটি সৃষ্টি অর্থাৎ তাকে চার্জ বলে অবহিত করা হয়। অর্থাৎ আপনি ব্যাংক থেকে লোন নিয়ে যে সম্পত্তি কিনছেন বা যে সম্পত্তি কিনবেন বা ব্যাংক থেকে লোন নিয়ে যে সম্পত্তি অলরেডি কিনে ফেলেছেন বা আরো কোনো যদি এর বাইরেও সম্পত্তি থাকে সেগুলোকে চার্জ ক্রিয়েশন করা যায়। চার্জ ক্রিয়েশনের ফলে সম্পত্তির মালিকানা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের উপর ন্যস্ত না হলেও রিপেমেন্টের অগ্রাধিকার নিশ্চয়তা পাওয়া যায়। অর্থাৎ এই চার্জ ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু আমরা বলছি না যে সরাসরি আমরা যেটা আরেকটা জিনিস জানি সেটাকে বলা হয় কি যে আপনার হচ্ছে যে আউটরাইট একটা তাকে কিন্তু আপনার মর্টগেজ দেওয়া হচ্ছে না, অর্থাৎ তাকে কিন্তু ইরিকভারেবল পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হচ্ছে না যে আমি লোন না দিলেই আপনি বিক্রি করে ফেলবেন, এরকম কোনো ইরিকভারেবল পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হচ্ছে না। কিন্তু চার্জ ক্রিয়েশনের মাধ্যমে তার একটা অধিকার প্রতিষ্ঠা হয়। চার্জ ক্রিয়েশনের পরবর্তী 21 দিনের ভিতরে, এটি খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনাদের সামনে বলি আমি যে আরজেসি তে রেজিস্ট্রেশন এই চার্জ ক্রিয়েশনের রিপোর্টিংটা করতে হয়। অর্থাৎ আপনি যখন চার্জ ক্রিয়েট করলেন তার 21 দিনের ভিতরে অবশ্যই আপনি কিন্তু রেজিস্টার বরাবর আরজেসি রেজিস্টার বরাবর এই যে চার্জ ক্রিয়েশন করলেন সেই রিপোর্টটা করতে হবে। এটাকে বলা হয় হচ্ছে যে চার্জ ক্রিয়েশনের উপরে একটা ফর্মের মাধ্যমে নির্দিষ্ট ফর্ম, আমরা জানি ফর্ম 18, এই ফর্ম 18টা আবার আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু এখানে রেখেছি। এটি দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 এর আপনার যে ফর্ম 18 আছে সেই ফর্ম 18 এর মাধ্যমে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এর কাছে আবেদন করতে হয়। এই ফর্মটা চেহারাটা এরকম থাকে, এই যে ফর্ম 18 পার্টিকুলার অফ মর্টগেজ এন্ড চার্জেস as per the Companies Act 1994 সেকশন 169 এবং 391 মূলত যদি পরবর্তীকালে কখনো উইন্ডিং আপ হয় তখন এই রাইটটার কথা বলা হয়। এখানে কি কি থাকে? মর্টগেজের সমস্ত কিছু, পারপাস অফ দ্য মর্টগেজ, তারপরে আনকল্ড অ্যামাউন্ট কত আছে এগুলো মেনশন থাকে। এখানে ডেট অফ ক্রিয়েশন, অ্যামাউন্ট কত টাকা লোন নেওয়া হয়েছে, কি কি সিকিউরিটি সর্ট অফ particular of the property mortgage charge, list of the terms and condition existing or operation relating to the any mortgage charge, name and address and description of the mortgage or person entitled to the charge. এখানে ক্লিয়ারলি এই বিষয়গুলো থাকতে হয়। সো আমরা যেমনটি বলছিলাম যে আমাদের এখানে আমি সেই জায়গায় আবার ফেরত যাই যে এই ফর্ম 18 এর মাধ্যমে রেজিস্ট্রারের কাছে চার্জ ক্রিয়েশন করতে হয়। চার্জ ক্রিয়েশন দেশের বাইরে সংগঠিত হলে, অর্থাৎ সম্পত্তি যদি দেশের বাইরে থাকে তাহলে এই ডকুমেন্ট পাঠানোর জন্য একটা ডিউ ডিলিজেন্স প্রসেস করতে হয়। আমরা জানি সেই ডিউ ডিলিজেন্স প্রসেসটা কি? ডিউ ডিলিজেন্স প্রসেস হচ্ছে ওই দেশের এম্বাসির মাধ্যমে, অর্থাৎ
ধরেন মালয়েশিয়ায় আপনার একটা সম্পত্তি আছে, এই মালয়েশিয়ার সম্পত্তিটা বাংলাদেশের ধরেন আপনি লেটসে XYZ কোম্পানি, বা ধরেন বাংলাদেশের আকিস পার্টিকেল, এই আকিস পার্টিকেলের একটা সম্পত্তি আছে মালয়েশিয়ায়। ওই মালয়েশিয়ায় অবস্থিত সম্পত্তিটা যদি চার্জ ক্রিয়েশন করতে হয়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ থেকে মালয়েশিয়ান এম্বাসির মাধ্যমে এই ডকুমেন্টটা আনতে হবে, এই ডিউ ডিলিজেন্স প্রসেসটা ফুলফিল করতে হবে। এই যে ডকুমেন্ট ডিউ ডিলিজেন্স প্রসেসের মাধ্যমে আনার সময়টা কিন্তু এই 21 দিনের ভিতরে হবে না, এটা বাইরে, অর্থাৎ 21 দিন হচ্ছে বাংলাদেশে এই ডকুমেন্ট পৌঁছানোর পরে 21 দিন কাউন্ট হবে। সো সেই জিনিসটাই বলা হচ্ছে, চার্জ ক্রিয়েশন দেশের বাইরে সংঘটিত হলে, অর্থাৎ সম্পত্তি দেশের বাইরে অবস্থিত হলে, চার্জ ডকুমেন্ট বাংলাদেশে ডাকযোগে ডিউ ডিলিজেন্সের সহ ডাকযোগে বাংলাদেশে প্রাপ্তির যে সময় প্রয়োজন, সেই সময় 21 দিন গণনা হতে বাদ দিতে হবে। কোম্পানির কোনো লোক যদি কি করে, অজ্ঞাতসারে বা ইচ্ছাকৃতভাবে চার্জ রেজিস্ট্রেশনে বিরত থাকে, তবে এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই ব্যর্থতা চলতে থাকলে প্রতিদিনের জন্য 1000 টাকা আর্থিক দণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ চার্জ ক্রিয়েশন করার কথা বলা আছে, আপনি বলেছেন লোন নেওয়ার সময় যে আপনার স্যাংশনে, ব্যাংক যে স্যাংশন দিয়েছে স্যাংশনে বলা আছে যে আপনি চার্জ ক্রিয়েট করবেন। সো আপনি এই মর্টগেজটা করলেন কিন্তু চার্জটা এখনো ক্রিয়েট করছেন না, এই মর্টগেজটা করলেন কিন্তু এই চার্জটা ক্রিয়েট করছেন না হচ্ছে আরজেসি রেজিস্টার বরাবর, তাহলে এই ব্যর্থতা চলতে থাকলে 21 দিন পার হয়ে গেলে প্রতিদিনের জন্য প্রতি কর্মকর্তা 1000 টাকা করে আর্থিক দণ্ডে দণ্ডিত হতে পারেন। রেজিস্টার কোম্পানি কর্তৃক সম্পাদিত মর্টগেজ বা চার্জ রেজিস্টার বইয়ে অন্তর্ভুক্ত করবেন। অর্থাৎ এখানে কিন্তু একটা রেজিস্ট্রেশনের জন্য একটা চার্জ ক্রিয়েশন একটা বই আছে আরজেসি দপ্তরে, সেইখানে এটাকে নথিভুক্ত করবেন। চার্জ ক্রিয়েশনের তারিখ যে সম্পত্তির উপর চার্জ সৃষ্টি করা হচ্ছে তার বিবরণ, ওই যে আমি দেখালাম তার বিবরণ, নিশ্চয়তা প্রদানকারী অর্থের পরিমাণ, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুকূলে চার্জ ক্রিয়েট করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ আমি একটু আগে যে ফর্মটা দেখালাম, এই ফর্মে দেয়া আছে যে আপনার কয় টাকা লোন নেওয়া হয়েছে, তার এগেইনস্টে কি সম্পত্তি মর্টগেজ করা হয়েছে, চার্জ ক্রিয়েশন করা হয়েছে এবং কার অনুকূলে করা হয়েছে, আইপিডিসি, আইডিএলসি নাকি ব্যাংক এশিয়া নাকি শাহজালাল ব্যাংক। যে কোনো ব্যক্তি নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে রেজিস্টার বইয়ের পরিদর্শন করতে পারবেন। যে কোনো লোক যে দেখতে পারবেন, ধরেন ফিউচারে যদি কেউ কখনো এই লোনটা আসলে কত জায়গায় মর্টগেজ করা হয়েছে, কত জায়গায় চার্জ ক্রিয়েশন করা হয়েছে, ধরেন আজকে আমি শাহজালাল ব্যাংকের এগেইনস্টে চার্জ ক্রিয়েশন করলাম, এরপরে কোনো একটা দিন যদি আপনার প্রাইম ব্যাংক দেখতে চায় যে লোন দিবে কি দিবে না, তখন প্রাইম ব্যাংক যে ফিস পে করে কিন্তু দেখতে পারে যে এই কোম্পানির কতগুলো চার্জ ক্রিয়েশন করা আছে। চার্জ সৃষ্টিকারী দলিল বা মর্টগেজ ডিডের অনুলিপি কোম্পানির নির্ধারিত কার্যালয়ে সংরক্ষণ করতে হবে। এইটার একটা কপি কিন্তু আমাদের কোম্পানির হেড অফিসে আপনার নিবন্ধিত কার্যালয়ে রাখতে হবে। চার্জ নিবন্ধনের পর রেজিস্ট্রার কর্তৃক প্রদানকৃত নিবন্ধন সার্টিফিকেট চার্জ ক্রিয়েশন সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে পালন করার কনক্লুসিভ প্রুফ বলে বিবেচিত হবে। অর্থাৎ আপনি যে এই চার্জ ক্রিয়েশন করেছেন এবং এটা কোম্পানি অ্যাক্টের যে বিধিবিধান আছে সেটার একটা কনক্লুসিভ প্রুফ হিসেবে প্রমাণিত হবে। ফিউচার বিনিয়োগকারীগণ, ভবিষ্যতে যদি কেউ আপনাকে লোন দিতে চায়, ফিউচার বিনিয়োগকারীগণকে কোম্পানির এক্সিস্টিং দায় অর্থাৎ বিদ্যমান দায় সম্পর্কে ধারণা প্রদান করাই চার্জ ক্রিয়েশনের উদ্দেশ্য। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে যে যারা সামনে এই অর্গানাইজেশনে লোন দিবে তারা জেনে লোন দিবে যে না এই অর্গানাইজেশন কত টাকার আপনার অলরেডি চার্জ ক্রিয়েশন করা আছে, কত টাকার লোন রাখা আছে, কত টাকার চার্জ ক্রিয়েশন করা আছে, এই জিনিসগুলো দেখতে পারবে, যেন বিনিয়োগকারীগণ কোম্পানির বিদ্যমান দায় সম্পর্কে অবহিত হয়ে জেনে শুনে বুঝে সতর্কতার সাথে বিনিয়োগ করতে পারেন। চার্জ নিবন্ধন না হলে সংশ্লিষ্ট ঋণদাতা সিকিউরড ক্রেডিটর হিসেবে বিবেচিত হবেন না। অর্থাৎ ধরেন আপনি ব্যাংক এশিয়া থেকে 10 কোটি টাকা লোন নিলেন, চার্জ ক্রিয়েট করার কথা আপনার ব্যাংক এশিয়ার বরাবর চার্জ ক্রিয়েট করা হলো না, যদি না করা হয়, চার্জ ক্রিয়েট না করা হয়, তাহলে কিন্তু ব্যাংক এশিয়া কিন্তু কোনো কারণে এই কোম্পানি যখন উইন্ডিং আপ হবে, এই কোম্পানি যখন ডিসলিউশন হবে, তখন কিন্তু ব্যাংক এশিয়া এখানে সিকিউরড ক্রেডিটর হিসেবে বিবেচিত হবে না, আনসিকিউরড ক্রেডিটর, অর্থাৎ তাদের পেমেন্ট অনেক পরে হবে, আগে সিকিউরড ক্রেডিটরদের পেমেন্ট করা হবে, তারপরে ব্যাংক এশিয়া টাকাটা পাবে। তবে কোম্পানি যতদিন পর্যন্ত গোয়িং কনসার্ন হিসাবে বিদ্যমান থাকে ততদিন পর্যন্ত অনিবন্ধিত চার্জ অস্বীকার করা যাবে না। তবে একটা বিষয় এখানে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে কোম্পানি বন্ধ হয় নাই, কোম্পানি এখনো বন্ধ হয় নাই। সো কোম্পানি যদি বন্ধ না হয় তাহলে কিন্তু কোম্পানি যদি বন্ধ না হয়, কোম্পানি যদি গোয়িং কনসার্ন হয়, চলতে থাকে,
তাহলে কিন্তু আপনি চার্জ ক্রিয়েশন করা হয়েছে কি হয় না এটা ইম্পর্টেন্ট না, আপনি কিন্তু লোনের টাকা রিপেমেন্ট করতে হবে। তবে চার্জ ক্রিয়েশন করা থাকলে যদি আল্লাহ না করুক কোনো বিপদ আপদ হয়, কখনো যদি উইন্ডিং আপ হয়, তখন আপনি প্রায়োরিটি পাবেন এবং এটা আইনগতভাবে আরো মোর শক্তিশালী হবে, আপনি পাওয়ারফুল হবেন। তবে অনির্ধারিত চার্জ, অনিবন্ধিত চার্জ কোম্পানির অন্য কোনো সিকিউরিটি ক্রেডিটরের বিরুদ্ধে প্রযোজ্য নয়। অর্থাৎ যদি এমন হয় যে আপনি 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 কি হয়েছে, আপনি ধরেন এইখানে চার্জ ক্রিয়েট করার কথা ছিল, আপনি চার্জটা ক্রিয়েট করেন নাই, হ্যাঁ, চার্জ ক্রিয়েট না করা হলে কি সমস্যা হবে? সমস্যা হবে হচ্ছে যে যারা হচ্ছে যে অলরেডি চার্জ ক্রিয়েশন করা আছে তারা প্রায়োরিটি পাবে, আপনি পাবেন না। অর্থাৎ পরবর্তীকালে চার্জ ক্রিয়েট হলে এবং উক্ত চার্জ নিবন্ধিত হলে পরবর্তীকালে নির্ধারিত নিবন্ধিত চার্জের পূর্বে অনিবন্ধিত চার্জের উপরে প্রাধান্য লাভ করবে। অর্থাৎ আমি একটা জিনিস ক্লিয়ার করি, এখানে এই জিনিসটা খুবই বোঝার একটা বিষয় আছে, আমি অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। সেটি হচ্ছে যে ধরেন আমি এই লাইনটাকে বুঝাচ্ছি, সেটি হচ্ছে ধরেন আপনি চার্জ, আপনি লোন, আপনি ব্যাংক এসে লোন দিল 2021 সালে, এখন এটাকে চার্জ ক্রিয়েশন করা হলো না, 21 দিন পার হয়ে গেল, প্রপারলি করা হলো না। এরপরে 2022 সালে এসে ঢাকা ব্যাংক একটা লোন দিল, এন্ড ঢাকা ব্যাংক যদি আগে চার্জ ক্রিয়েশন করে ফেলে, এখন কোম্পানি যদি কখনো বন্ধ হয়ে যায়, তাহলে ঢাকা ব্যাংক আগে টাকা ফেরত পাবে হচ্ছে ব্যাংক এশিয়ার আগে। তো ব্যাংক এশিয়া যেহেতু 21 সালে লোন দেওয়ার পরেও এইটাকে চার্জ ক্রিয়েশন করে নাই, কিন্তু 2022 সালে এসে ঢাকা ব্যাংক পরে লোন দিয়েও এটাকে সিকিউরিটি ক্রেডিটরের তালিকায় উপরে চলে যাবে এবং তার লোনটা আগে পরিশোধ হবে। আবার অনিবন্ধিত চার্জ কোম্পানির লিকুইডিটরের বিরুদ্ধে প্রযোজ্য নয়। অর্থাৎ লিকুইডিটর এরূপ চার্জকে অগ্রাহ্য করে সম্পত্তি লিকুইড করে অন্য অন্য ক্রেডিটরদের মাঝে সম্পত্তি বন্টন করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আছে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এরকম যে বিষয়টা কিরকম দাঁড়ালো কথাটা এখানে, এটাও একটা ইম্পর্টেন্ট কথা। ধরেন কোম্পানি বন্ধ হয়ে গেল, সো কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, লিকুইডেটেড হয়ে যায়, তখন কোম্পানি লিকুইডেটেড হয়ে গেছে, তখন এসে যে এখানে অবসায়ক বা লিকুইডিটর অথবা রিসিভার নিয়োগ করলো গভর্নমেন্ট, সেই রিসিভার কিন্তু যারা নিবন্ধিত চার্জ ক্রিয়েশন করা হয়েছে এবং চার্জ রেজিস্ট্রেশন করা হয়েছে তারা আগে টাকা পাবেন। অনিবন্ধিত কাউ মানে রেজিস্ট্রেশন করা হয়নি এমন কেউ এসে টাকা চাইলে তাকে টাকা যদি অবশিষ্ট কিছু থাকে তাহলে দিবে, না হলে দিবে না। কিন্তু আগে যারা চার্জ ক্রিয়েশন করা আছে, যারা রেজিস্ট্রেশন করা আছে, তাদেরটা আগে টাকা দিবে। চার্জ চার্জ দুই প্রকারের হয়ে থাকে, একটাকে ফিক্সড চার্জ বলে এবং ফ্লোটিং চার্জ। এই ফিক্সড চার্জ আর ফ্লোটিং চার্জের বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট, আমি সেই জিনিসটা বলছি। ফিক্সড চার্জ সৃষ্টি করা হয় নির্দিষ্টভাবে কোম্পানির অ্যাসেটের উপর, যেমন কোনো কোম্পানির জমি, বিল্ডিং, হেভি মেশিনারিজ ইত্যাদি ফিক্সড চার্জ করা হয়। অর্থাৎ একটা কোম্পানি লোন নিয়ে জমি কিনলো, অথবা তার হচ্ছে যে মেশিন কিনলো, ক্যাপিটাল মেশিন, অথবা তার হচ্ছে যে বিল্ডিং করলো, এইটার উপর সরাসরি ডাইরেক্টলি চার্জ করা যায়। এবং এই সম্পত্তি যদিও কোম্পানির দখলে বিদ্যমান থাকে, তথাপি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অনুমতি ব্যতীত এই সম্পত্তি হস্তান্তর করা যায় না। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমি আবারও বলে দিই, সেটা হচ্ছে যে আপনি এই যে ধরেন এই যে চার্জ ক্রিয়েট করা হলো ফিক্সড অ্যাসেটের উপরে, আপনার ল্যান্ড বিল্ডিং এর উপরে, তখন কিন্তু আপনি যে ব্যাংক থেকে লোন নিয়ে এটা কিনেছেন, যাদের এগেইনস্টে চার্জ ক্রিয়েশন করা আছে, তাদের পারমিশন ছাড়া কিন্তু এই ল্যান্ড আপনি বিক্রি করতে পারবেন না, এই ল্যান্ড হস্তান্তর করতে পারবেন না। অপরদিকে অন্য পাশে কি বলা হয়েছে, অপরদিকে বলা হচ্ছে যে ফ্লোটিং চার্জ, অপরদিকে ফ্লোটিং চার্জের কথা কি বলা হয়েছে, অপরদিকে ফ্লোটিং চার্জ ক্রিয়েট করা হয় কোম্পানির বর্তমান এবং ভবিষ্যৎ সম্পত্তির উপর। অর্থাৎ ফ্লোটিং চার্জ কার উপর ক্রিয়েট করা হয়, ধরেন আপনার ক্যাপিটাল মেশিনারিজ বাদে আপনার যে র মেটেরিয়াল আছে, এই ধরনের প্রোডাক্টের উপর, র মেটেরিয়ালের উপরে আপনার হয় অ্যাকাউন্টস রিসিভেবল হতে পারে। তাহলে কি বলা হচ্ছে, অপরদিকে ফ্লোটিং চার্জ ক্রিয়েট করা হয় কোম্পানির বর্তমান এবং ভবিষ্যৎ সম্পত্তির উপর। অর্থাৎ ফ্লোটিং চার্জ ক্রিয়েট করলে ভবিষ্যতে যত র মেটেরিয়াল আসবে, যত ফিনিশ গুড ইনভেন্টরি থাকবে, তার উপরও কিন্তু চার্জ ক্রিয়েশন হবে। কোম্পানি এই সম্পত্তির উপর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারেন, এমনকি বিনিয়োগকারী প্রতিষ্ঠান যার অনুকূলে ফ্লোটিং চার্জ ক্রিয়েট করা আছে তার কনসেন্ট ছাড়াও কনসেন্ট ব্যতিরেকেও সম্পত্তি হস্তান্তর করতে পারবে। অর্থাৎ এটা কিন্তু র মেটেরিয়াল, আপনি র মেটেরিয়াল, ফিনিশ গুড, সেমি ফিনিশ গুড অথবা এগুলোর উপর চার্জ ক্রিয়েশন করলে কিন্তু এগুলো নিশ্চয়ই বারবার পারমিশন দিবেন না, সেটা আপনি চাইলে যে কোনো সময় বিক্রি করতে পারবেন। অর্থাৎ ফ্লোটিং চার্জ ক্রিয়েট করা আছে ফিনিশ গুড, র মেটেরিয়ালের উপর, এটা চাইলে আপনি বিক্রি করতে পারেন, এটা কোনো পারমিশন প্রয়োজন হয় না। কোম্পানি কর্তৃক ঋণ পরিশোধে কোনো ডিফল্ট সংঘটিত হলে অথবা ব্যর্থতা হলে, তখন হচ্ছে চার্জ সৃষ্টিকারী দলিলে উল্লিখিত ঘটনা সংঘটিত হলে ফ্লোটিং চার্জ ফিক্সড চার্জে কনভার্ট হতে পারে। অর্থাৎ ফ্লোটিং চার্জ মে কনভার্ট ইনটু ফিক্সড চার্জ হতে পারে এবং এই প্রক্রিয়াকে ক্রিস্টালাইজেশন বলা হয়। এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। ধরেন
আপনি লোন নিয়েছিলেন, লোন নেওয়ার পরে যেটা হয়েছে, লোন তো আপনি নিয়ে ফেললেন, লোন নেওয়ার পরে আপনি পরিশোধ করতে পারলেন না টাকা ঠিক মতো, এটা কি ফ্লোটিং চার্জ দেওয়া আছে, কিন্তু আপনি এটা ঠিক মতো পরিশোধ করতে পারলেন না। যেহেতু আপনি ঠিক মতো পরিশোধ করতে পারলেন না, এবং তখন কিন্তু ব্যাংকের আবেদন সাপেক্ষে ব্যাংক যখন আবেদন করলো যে না আমি এই প্রোডাক্ট, এই ফিনিশ গুড, এই সেমি ফিনিশ গুড, এই র মেটেরিয়াল আর আমি সেল করতে দিব না, তখন এই ফ্লোটিং চার্জকে কনভার্ট হয়ে যাবে হচ্ছে ফিক্সড চার্জে। এবং তখন এই ক্রিস্টালাইজেশন প্রসেসের মাধ্যমে যখন এইটা ব্যাংক তখন অকশন করে বা ব্যাংক তার রেমিডি নিয়ে এটা বিক্রি করবে, তখন আর ওই প্রতিষ্ঠান এটা বিক্রি করতে পারবে না। সুধী দর্শক এবং আমার স্টুডেন্টরা, আপনারা আশা করি ফিক্সড এবং ফ্লোটিং চার্জের ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং চার্জ ক্রিয়েশন সংশ্লিষ্ট যেসব নিয়মগুলো আছে প্র্যাকটিক্যালি আমি এক্সাম্পল সহকারে বুঝিয়ে দিয়েছি, এবং যে ফর্ম অর্থাৎ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 এর ফর্ম 18 এ যে ফর্মটা আছে সেটিও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। আই হোপ যে আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ ফর বিং উইথ মি।